পুঁজিবাজারের লেনদেন একটি দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিনিয়োগকারীদের আস্থা অনেকাংশে প্রতিফলিত করে। দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়মে আমাদের দেশের পুঁজিবাজারের প্রতি মানুষের ভরসা ক্রমেই খর্ব হয়েছে। তবে নতুন সরকার গঠনের পর বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও সহসাই আশার আলো দেখছেন না বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কোথায় সংকট, কিভাবে ব্যক্তি ও রাষ্ট্রের জন্য লাভজনক হতে পারে পুঁজিবাজার, এ নিয়ে আজকের আলোচনা করব। এছাড়াও অর্থ বাণিজ্যের নানা দিক, বন্দর ও হাটের খবর নিয়ে সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজন। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। অর্থনীতির নানা অঙ্গনের মতো পুঁজিবাজারে সংস্কার নিয়ে আলোচনা করব। তবে সেই আলোচনার আগে সবশেষ অবস্থা পুঁজিবাজারে দেখে নিতে চাই। চলতি সপ্তাহে 3 দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের বড় ধরনের পতনে সার্বিক সূচক কমেছে 176 পয়েন্ট। যদিও শেষ দিনে কিছুটা বেড়েছে সূচক, তবে লেনদেন একেবারেই তলানিতে। 400 কোটির নিচে নেমেছে লেনদেন। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের সপ্তাহব্যাপী লেনদেন 1200 কোটি টাকার মতো কমেছে। আমরা এই সপ্তাহের যে লেনদেনের চিত্র সেটি দেখে নিতে পারি। এর মধ্যে আমরা দেখছি যে সপ্তাহ শুরুর থেকেই লেনদেন টাকার অঙ্কে কমে এসেছে। 500 কোটির নিচে লেনদেন হয়েছিল রোববার। এর পরদিন যদিও 500 কোটি ছুঁয়েছিল, তারপরেও সূচকের 33 পয়েন্টের পতন, পরদিন 38 পয়েন্টের পতন। এবং সবশেষ গতকাল আমরা যেই বড় ধরনের ধস বলতে পারি দেখলাম, 132 পয়েন্ট কমেছে ডিএসই এক্স, যেটি স্মরণকালের মধ্যে আমরা বলতে পারি যে অনেক বেশি। এর আগে বিগত আওয়ামী সরকার 4 আগস্ট যখন আর কি তাদের ক্ষমতা ছাড়ার আগের দিন, সেই দিন 104 পয়েন্টের একটি পতন হয়েছিল। এরপরে আমরা দেখছি 132 পয়েন্টের পতন। এটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পতন দেখছি আমরা সূচকে। তবে আজকের দিনে যদিও 8.58 পয়েন্ট প্রধান সূচক বেড়েছে, তবে টাকার অঙ্কে যদি আমরা লেনদেন দেখি সেখানে আমরা দেখব 315 কোটি 55 লাখ টাকার লেনদেন হয়েছে মাত্র। বাজার বিশ্লেষকরা বলেন যে এই ধরনের লেনদেন আসলে পুঁজিবাজারের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। আমরা যদি পুরো সপ্তাহে, পুরো মাসের লেনদেন দেখি, অর্থাৎ গত কয়েক সপ্তাহ, আমরা গত 5 সপ্তাহের লেনদেন দেখতে চাই, সেখানে আমরা দেখতে পারবো যে এই গত 2 সপ্তাহে, অর্থাৎ এই চলতি সপ্তাহ যেটি শেষ হচ্ছে এবং এর আগের সপ্তাহ, 2 সপ্তাহে পুঁজিবাজারের যে সার্বিক সূচক সেটি আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কমেছে। এবং এই সপ্তাহে আমরা লেনদেনের ক্ষেত্রেও দেখছি যে মাত্র 5 দিনে 2131 কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে আসলে পুঁজিবাজারে যেই লেনদেন সেটি কমে আসছে। এছাড়া বাজার মূলধনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 2 সপ্তাহে, এই সপ্তাহ এবং গত সপ্তাহ, 2 সপ্তাহে বাজার মূলধন কমেছে 23,000 কোটি টাকা, 23,500 কোটি টাকার মতো কমেছে। এবং পুরো মাস যদি আমরা ধরি যে গত মাস এই সপ্তাহ পর্যন্ত, তাহলে আমরা দেখব যে সেখানে বাজার মূলধন প্রায় 29,000 কোটি টাকার মতো, 26,000 কোটি টাকা, দুঃখিত, 26,000 কোটি টাকার মতো কমেছে। তো এই যে প্রবণতাগুলো আমরা দেখছিলাম, এটি বাজারের জন্য কতটুকু স্বাস্থ্যকর বা কতটুকু সম্ভাবনার কথা বলে, এ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আলোচনা করব পুঁজিবাজার সংস্কার, ভীতি ও উত্তরণ এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। যেটি আমরা দেখছিলাম যে পুঁজিবাজারে এ সপ্তাহের লেনদেনটা বিশেষভাবে বলা যায় যে বিনিয়োগকারীদের জন্য হতাশার। আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে বিভিন্ন সময়, গত 15 বছর বিশেষ করে, যে অনিয়মের অনেক প্রশ্ন ছিল। সেখান থেকে সবচেয়ে বেশি যেই কথাটি শোনা গেছে বাজারে, সেটি হচ্ছে ভীতি বা আস্থার সংকট। এই মুহূর্তে এসে পুঁজিবাজারে আস্থার সংকট বা ভীতির জায়গাগুলো কোথায় মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, পুঁজিবাজারে যে আস্থার সংকট বা ভীতির কথা বলা হচ্ছে, তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুঁজিবাজারে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ইফেক্ট সবসময় কাজ করে। এবং যারা বিনিয়োগকারী, তাদের যদি আস্থা না থাকে যে তাদের বিনিয়োগের এখানে নিশ্চয়তা থাকবে, ব্যবসায়িক কারণে যাই হোক, কোনো একটা কোম্পানি কিনলো, সে ব্যবসায় খারাপ করলো, যার কারণে দাম কমে গেল, এটা ঠিক আছে। বাট আপনার পুঁজি বাজারে সুশাসনের অভাবে, বা সুশাসন কেন, আমরা যদি বলি সঠিকভাবে পরিচালনার অভাবে, যদি আপনার এভাবে ক্রমান্বত বিনিয়োগকারীদের যদি পুঁজি হারাতে হয়, তাহলে তো আস্থার জায়গাটা থাকে না। এখন যদি বলেন যে বর্তমানে আস্থার সংকটটা কোথায়, দেখুন,
আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, এই বাংলাদেশে যে আপনার অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ হয়, অনেক ভালো ভালো অবস্থা তৈরি হয় এবং আশার সঞ্চার হয়। যেমন আপনি দেখবেন যে বিগত ফ্যাসিস্ট সরকার যখন পতন হলো, তারপরে পুঁজিবাজার যখন খুললো, তখন কিন্তু কয়েকদিন পুঁজিবাজারে যেমন আপনার সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং তেমনি লেনদেনের ভলিউম কিন্তু খুবই একটা ভালো পরিমাণ ছিল, যেটা 1500 কোটি টাকা পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। জি। সেখান থেকে আজকে কেন 315 কোটি টাকা হতে হবে? কারণ এই যে পুঁজিবাজারে যে নতুন কমিশন আসলো, তাদের যে আচরণ বা তাদের যে পুঁজি বাজার সম্পর্কে সম্যক ধারণা, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে। দেখুন, আমাকে এটা মাথায় রাখতে হবে যে সংস্কার করতে হবে এবং সেই সংস্কার খুবই প্রয়োজন, বাট এট দ্য সেম টাইম আপনার ঘরে যদি আগুন লাগে, তখন কি আপনি হাতে যে বালতি আছে সেটা দিয়ে পানি দিবেন, না কখন আপনার মনে করেন সংস্কার কমপ্লিট হবে, তারপর আপনার গাড়িতে করে পানি আসবে, সেখান থেকে পাইপ দিয়ে পানি দিবেন, এজন্য ওয়েট করবেন? প্রতিনিয়ত মানুষের আপনার মনে করেন এখানে পুঁজি হারাচ্ছে, মানুষের রক্তক্ষরণ হচ্ছে, মানুষ পথে বসে যাচ্ছে, বাট এটার ব্যাপারে তেমন কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে না। তো জি, এটা সেক্ষেত্রে একটা বড় একটি কথা আপনি বলছিলেন যে অবস্থার ব্যাপার। ঘরে আগুন লাগলে সেটি পানি দেওয়ার ব্যবস্থা করাটা যেমন জরুরি, সেই ব্যবস্থার জন্য আমরা দেখেছি যে বেশ কিছু উদ্যোগ যারা কারসাজি করেছিলেন অতীতে, আমরা দেখছি যে এসএলএম গ্রুপ সহ বেক্সিমকো সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা বা বিধিনিষেধের বিষয়টি এসেছে। তো সেখান থেকে শুরু করে আমরা যে নতুন কমিশনের কথা বলছিলেন, এই সব কিছু মিলিয়ে যদি দেখি, এই আপনি বলছিলেন যে নতুন সরকার গঠনের পরে ইতিবাচক ধারায় আমরা দেখেছিলাম একদিনের সর্বোচ্চ উত্থান হয়েছিল, সেটি প্রায় 9-10 বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান একদিনের সেটি ছিল। তারপর থেকে আজকের এই জায়গায় যে চলে এলো, এখানে নতুন করে আস্থার সংকট আসলে কোন কোন জায়গায় তৈরি হলো, কিভাবে বাজারে যারা বিনিয়োগ করেছিলেন তারা যে পুঁজি তুলে নিচ্ছেন এবং নতুন বিনিয়োগ করতে চাচ্ছেন না, সেটির কারণ হিসেবে আসলে কি দেখছেন? দেখুন, এখানে কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা খুবই দুর্বল এবং এই ব্যবস্থাপনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুঁজিবাজার সংশ্লিষ্ট নয়, বা তারা পুঁজিবাজারের ব্যাপারে সম্যক ধারণা রাখে কিনা, এটা নিয়ে বড় একটা প্রশ্ন আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, পুঁজিবাজার ভালোভাবে পারফর্ম করতে হলে বিভিন্ন অংশীজনের যে পার্টিসিপেশন দরকার, সেটা কিন্তু এই কমিশন, বিশেষ করে প্রাইমারিলি রেসপন্সিবল যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু করতে পারছে না এবং তারা অকার্যকর হয়ে বসে আছে। এক ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মনে করেন 3 বার। তো এটা তো কোনোভাবে হতে পারে না এবং তারা আদৌ কোনো ফাংশন করছে কিনা এর ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, যাদের আপনার খুব অ্যাক্টিভ একটা পার্টিসিপেশন থাকা দরকার, তারা কিন্তু পুঁজিবাজারমুখী এখন পর্যন্ত হয়নি। আপনি যদি মার্চেন্ট ব্যাংকগুলো বলেন, বিভিন্ন দেশে যারা পুঁজিবাজার গঠনে ভূমিকা রাখে, তারাও কিন্তু কোনো ভূমিকা রাখতে পারছে না এবং সেখানেও সংস্কারের জন্য কোনো কাজ করা হচ্ছে না। ভেরি ইম্পর্টেন্টলি আপনার এখানে যেটা হচ্ছে, যেটা মাথায় রাখতে হবে ভেরি ইম্পর্টেন্টলি, যে দেখেন আমাদের যে পুঁজি বাজারের জন্য সরকারি যে প্রতিষ্ঠানকে গঠন করা হয়েছে, আইসিবি, সেও কিন্তু এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। দেখেন, পুঁজি বাজারে সাপোর্ট দেওয়ার জন্য একটা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করা হচ্ছে, তাদের ওখানে বিভিন্ন অনিয়মের কথা হচ্ছে, যে তারা অল্প কয়েক বছরে একটা অত্যাধিক পরিমাণ মিটিং ফি নিয়ে গেছে। তো এটা কিন্তু একদম রন্ধে রন্ধে পছন্দ ধরে গেছে। এটার জন্য যেমন সংস্কার করতে হবে এবং অংশীজনকে কিন্তু পুঁজি বাজারে পার্টিসিপেশন করাতে হবে। এখানে শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি পুলিশিং ভূমিকা পালন করে তাহলে কিন্তু হবে না। এখানে সবাইকে আস্থায় নিয়ে কাজ করতে হবে, এখানটাই হচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহমুদ হোসেন, পুঁজিবাজার বিশ্লেষক, এবং তিনি জানাচ্ছিলেন যে পুঁজিবাজারে স্থায়ী উন্নতির জন্য বা আস্থার সংকট দূর করার জন্য সকল অংশীজনের সমন্বিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ভাগশেষের জন্য ফিরবো একটা বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ।
সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমায়, গড় মূল্যস্ফীতি কমেছে প্রায় 1%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হালনাগাদে দেখা যায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.92%, যা এর আগের মাসে 10.49% ছিল। আমরা বছরব্যাপী যেই চিত্র সেখান থেকে যদি দেখি যে সেপ্টেম্বরের গড় মূল্যস্ফীতি এই বছর জানুয়ারি মাস থেকে ধরলে তৃতীয় সর্বোচ্চ অবস্থায় আছে। এখন আমরা যদি খাদ্য মূল্যস্ফীতির চিত্রটা একটু দেখি, সেখানেও আমরা দেখব যে প্রায় 1% মতো কমেছে খাদ্য মূল্যস্ফীতি, তবে এখনও তা 10% বেশি। অর্থাৎ গত বছরের একই সময়ে আপনারা যেই পণ্যটি যে খাদ্য পণ্যটি 100 টাকায় কিনতেন সেটি এখন 110 টাকা 40 পয়সায় কিনতে হবে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলাম। যে কোনো ধরনের উৎসব বা পার্বণকে প্রভাবিত করে এই মূল্যস্ফীতি। সামনেই রয়েছে শারদীয় দুর্গোৎসব, এর বেচা বিক্রি বা এর যে কেনাকাটা সেগুলো এখনই শুরু হয়ে গেছে। আমরা সেই খবর একটু জানবো। নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর হাটে এই বিষয়ে খোঁজ রাখছিলেন আমাদের সহকর্মী, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হব। রিফাত, জানাবেন যে এই মুহূর্তে আসলে এই হাটে তো বিভিন্ন ধরনের পণ্যই পাওয়া যায়, সেখান থেকে যদিও বৃষ্টিবিঘ্নিত সময় বিকেল, তারপরেও পুজোর যে কেনাকাটাগুলো সেগুলো কি শুরু হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কি? শাফিন, এই মুহূর্তে যদি আপনি যে কথাটা বললেন, আসলে এখন কিন্তু পুজোর একটি বাজার চলছে। এই নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর বাজার হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাজার। শত বছর ধরে কিন্তু এখানে এই প্রতি বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক হাট বসে। এই হাটে কিন্তু প্রায় কয়েকটি দুর্গাপুর, কলমাকান্দা ছাড়াও আশপাশের বেশ কিছু উপজেলার মানুষ কিন্তু এখানে একত্রিত হন। এখন যেহেতু পুজোর মৌসুম চলছে, পুজোর কেনাকাটায় কিন্তু এখানকার স্থানীয় যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখন কেনাকাটা করছেন। বিশেষ করে পোশাক এবং নিত্য সামগ্রীর যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আমরা কিছুটা ভিড় দেখতে পেয়েছি। এছাড়াও অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলোতেও কিন্তু ভিড় ছিল। তবে বৃষ্টির কারণে কিন্তু আজকের বাজারে কিন্তু একটু প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন যে বৃষ্টি থাকার ফলে কিন্তু যারা ক্রেতা রয়েছিলেন তারা কিন্তু তাদের পছন্দ মতো পণ্য কিন্তু কিনতে পারেননি। তবে বৃষ্টি যদি না থাকতো তাহলে কিন্তু ক্রেতা বিক্রেতার যেই বিক্রির যে আশা ছিল সেই বিক্রির আশা কিন্তু আজকে পূরণ হতো। যেহেতু আজকেই এই পুজোর আগে শেষ হাট, এই হাট থেকে পোশাক আশাক ছাড়াও পূজার বিভিন্ন সামগ্রী কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন। তারা বলছেন যে আসলে এখান থেকে বিভিন্ন ফল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে এই সামগ্রীগুলো কিন্তু তারা এখান থেকে ক্রয় করে থাকেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকা হওয়ার থেকে কিন্তু এই এলাকায় কিন্তু স্থানীয়দের যাতায়াত কিন্তু সহজ হয়, যার ফলে কিন্তু পাশের যে কলমাকান্দা উপজেলা রয়েছে বা দুর্গাপুর উপজেলা শহর রয়েছে সেই উপজেলা শহরে না গিয়ে কিন্তু তারা এখান থেকেই স্বাচ্ছন্দ্যভাবে তারা ক্রয় করতে পারেন। যার ফলে বলা যায় কিন্তু তাদের অর্থে যেমন সাশ্রয় হয়, তারা কিন্তু এখান থেকেও লাভবান হন। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনার নাজিরপুর হাট থেকে সর্বশেষ। শাফরিন। সহকর্মী রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পূজার আগাম কেনাকাটা নিয়ে। একটা বিরতির পরে ফিরবো, আবারও ভাগশেষের সাথেই থাকুন। ফিরলাম আবারও, দেখছেন ভাগশেষ। এবারে বন্দরে আমদানি রপ্তানির খবর জানবো। মোংলা বন্দরে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে জাহাজের সংখ্যা, পাশাপাশি কার্গো হ্যান্ডলিং বেড়েছে। এই বিষয়ে জানাতে মোংলা বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে কি পরিমাণ জাহাজ বেশি বেড়েছে সেপ্টেম্বরে? এছাড়া এই জাহাজগুলো বেড়েছে তার মানে আমদানি বেশি হচ্ছে, ঋণপত্র খোলা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? বিগত 2 মাসে মোংলা বন্দরে সর্বমোট 126টি জাহাজ এসেছে। এর মধ্যে যদি বলি, আগস্ট মাসে 51টি জাহাজ এবং সেপ্টেম্বর মাসে এই বন্দরে এসেছে 75টি জাহাজ। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রায় 14টি জাহাজ এই বন্দরে বেশি এসেছে। বন্দরে জাহাজ বেশি আসার কারণে আমদানি রপ্তানিও বেশ বেড়েছে মোংলা বন্দরে। আগস্ট মাসে 4,86,947 মেট্রিক টন কার্গো এই বন্দর দিয়ে হ্যান্ডেলিং হয়েছে। সেপ্টেম্বর মাসে সেই জায়গায় দেখা যাচ্ছে 7,78,762 মেট্রিক টন কার্গো এই বন্দর দিয়ে হ্যান্ডেলিং হয়েছে। আগস্ট মাসে এই বন্দরে যে কন্টেইনার বাহী জাহাজ এসেছিল 3টি এবং সেপ্টেম্বর মাসেও 3টি কন্টেইনার বাহী জাহাজ এসেছে। আগস্ট মাসে 3টি কন্টেইনার বাহী জাহাজে 1896টি কন্টেইনার এই বন্দরে আমদানি হয়েছে পণ্যসহ, এবং সেপ্টেম্বর মাসে 1386টি কন্টিনিউস কন্টেইনার এই বন্দরে আমদানি হয়েছে পণ্যসহ। যদি রিকন্ডিশন গাড়ির কথা বলি, মোংলা বন্দরের দিকে কিন্তু রিকন্ডিশন গাড়ি 60% কিন্তু আমদানি হয় মোংলা বন্দর থেকে। আগস্ট মাসে 1579টি গাড়ি রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরে আমদানি হয়েছিল। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 1074টি রিকন্ডিশন গাড়ি এই বন্দরে আমদানি হয়েছে। একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি,
আজকে কিন্তু মোংলা বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ একটি বসুন্ধরা মেস্টি জাহাজটা কিন্তু আজকে 50,550 মেট্রিক টন কয়লা নিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে কিন্তু মোংলা বন্দরে হারবারিয়াতে নোঙ্গর করেছে। এই জাহাজটিতে সর্বমোট 50,000 মেট্রিক টন কয়লা নিয়ে আসলেও ফেয়ারওয়েতে কিছু কয়লা ডিসচার্জ করে হারবারিয়াতে কিন্তু 30,000 মেট্রিক টনের মতো কয়লা নিয়ে নোঙ্গর করে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই কয়লার জাহাজ থেকে কয়লা ডিসচার্জের কাজ চলছে এবং কয়লা ডিসচার্জ করে নিয়ে যাওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প আছে সেখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কন্টেইনারবাহী জাহাজও কিন্তু আজকে মোংলা বন্দরে এসেছে। কোটাটেঙ্গা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ। এই জাহাজটি থেকে কিন্তু আমরা এসেছে দেখেছি যে পণ্য খালাস প্রক্রিয়া চলছে। জাহাজটি এখন মোংলা বন্দরের জেটিতেই কিন্তু অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি রপ্তানির গত 2 মাসের যে পণ্য আমদানি রপ্তানি যে তার সর্বশেষ তথ্য। শাফিন। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা বন্দর থেকে। রাজধানী ঢাকায় ঘোড়ার গাড়িতে চড়ার অভিজ্ঞতা হয়তো অনেকের আছে, অনেকের নেই। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ক্রমেই ঘোড়া বাহন হিসেবে জনপ্রিয় হচ্ছে দেশের বিভিন্ন স্থানে এবং যার পেছনে কাজ করছে জামালপুরের প্রায় 150 বছর পুরনো একটি ঘোড়ার হাট, তুলসীপুর ঘোড়ার হাট। সেখানে আপনারা জানলে অবাক হবেন, 1,000 টাকা থেকে ঘোড়ার দাম শুরু হয় এবং 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সেই হাটে আছেন আমাদের সহকর্মী জুয়েল রানা, আমরা তার সাথে যুক্ত হব। জুয়েল, জানাবে যে এখনো সন্ধ্যা হয়ে এলো প্রায়, তারপরেও এই হাটে অনেক মানুষ আছেন, যারা বেচা বিক্রি করছেন তারা কি বলছেন? শাফিন, 150 বছর পুরনো এই ঘোড়াহাটটি জামালপুর সদরের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত। সপ্তাহের বৃহস্পতিবার এইখানে হাট বসে। এই হাটে 1,000 থেকে 1 লক্ষ টাকার উপরে ঘোড়া কেনা বেচা হয়ে থাকে। অর্থাৎ এই হাটের ক্রেতা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে, বিশেষ করে চরাঞ্চলের যে মানুষ রয়েছে তারা এই হাটের ক্রেতা এমনকি বিক্রেতা হয়ে থাকে। এখানে সাপ্তাহিক হাটে 30 থেকে 75 লক্ষ টাকার ঘোড়া কেনা বেচা হয়ে থাকে। এখানে বাচ্চা ঘোড়া পাওয়া যায় 1 থেকে 10,000 টাকার মধ্যে, 10 থেকে 30, 40, 50,000 টাকা ধরে মাল টানা ঘোড়া, অর্থাৎ চরাঞ্চলে মাল টানার জন্য যে ঘোড়াগুলো বিক্রি হয় সেই ঘোড়া পাওয়া যায়। আর দৌড়ের ঘোড়া, সেই ঘোড়াগুলো 80 থেকে 1,20,000 টাকা দামের ঘোড়া এখানে কেনা বেচা হয়ে থাকে। তবে এখানকার ব্যবসায়ীদের একটি দীর্ঘদিনের দাবি হচ্ছে, সেই দাবিটা হচ্ছে এখানে যদি একটি ব্যাংক প্রয়োজন, ব্যাংক থাকলে তারা ব্যাংকে লেনদেনের মাধ্যমে তারা নিরাপত্তা বোধ করে। যেহেতু একদিন আগেই, সপ্তাহে 2 দিন আগেই অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই হাটে এসে অবস্থান নিয়ে থাকে। যেহেতু জেলা শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে এই হাটটির অবস্থান, কাজেই একটা নিরাপত্তাহীনতায় ভুগে এখানকার ঘোড়া ব্যবসায়ীরা। যেহেতু এখানে অনেক টাকার লেনদেন হয়ে থাকে, তাই এখানে তারা ব্যাংক দাবি জানিয়েছে। পাশাপাশি এখানে অবকাঠামোগত উন্নয়ন স্যানিটারি ব্যবস্থা যে রয়েছে সেটিরও তারা একটি দাবি জানিয়েছে। এই ছিল এখানকার ঘোড়া কেনাবেচার সর্বশেষ তথ্য। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ।